আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ শুরু করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে গুণিতক ও গুণনীয়ক। আমি গত ক্লাসে তোমাদের সামনে গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করেছিলাম। আমি আশা করি তোমরা সকলেই গুণিতক এবং গুণনীয়ক ভালো মতো বুঝতে পেরেছো। আজ আমি আলোচনা করব মৌলিক সংখ্যা নিয়ে, অর্থাৎ মৌলিক সংখ্যা কাকে বলে, কিভাবে একটি সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায়, বা কিভাবে একটি সংখ্যাকে মৌলিক গুণনীয়ককে প্রকাশ করা যায়। আমরা সেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব এক মৌলিক সংখ্যা নয় কেন, এটা নিয়ে। তো আমি মনে করি তোমরা যদি আমার এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো এবং অনুধাবন করার চেষ্টা করো, তাহলে তোমরা অনেক অনেক উপকৃত হবে। তাহলে আসো আর দেরি না করে এখন আমরা শুরু করি। মৌলিক সংখ্যা কাকে বলে? কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং সেই সংখ্যা হয় তবে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা স্পষ্ট একটা জিনিস বুঝতে পারলাম যে কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যা হতে হলে অবশ্যই তার গুণনীয়ক হতে হবে কয়টি? দুটি গুণনীয়ক ছাড়া অন্য কোনো সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। অর্থাৎ যে সকল সংখ্যার গুণনীয়ক দুইটির চেয়ে অধিক অথবা দুইটির চেয়ে কম, ওই সকল সংখ্যা মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হতে হলে অবশ্যই ওই সংখ্যার গুণনীয়ক হতে হবে কয়টি? দুইটি, এক এবং সেই সংখ্যা। যেমন উদাহরণস্বরূপ বলা যায় দুই একটি সংখ্যা। এখন যদি আমরা গুণনীয়ক নির্ণয় করি তাহলে হবে 1 গুণন 2। সুতরাং 2 এর গুণনীয়ক হচ্ছে কি 1 2। আমরা একটু ভালো করে খেয়াল করি, 2 এর গুণনীয়ক হচ্ছে 1 2, অর্থাৎ 2 এর গুণনীয়ক দুইটি, এক এবং সেই সংখ্যা। তো সুতরাং 2 একটি মৌলিক সংখ্যা। এছাড়া আমরা আরেকটি সংখ্যা নিয়ে চিন্তা করতে পারি, মনে করি 17 এর গুণনীয়ক যদি নির্ণয় করি, তাহলে যদি 17 এর গুণনীয়ক আমরা নির্ণয় করি তাহলে হবে 1 গুণন 17। তো সুতরাং 17 এর গুণনীয়ক হবে 1 ও 17। তো সুতরাং 17 একটি মৌলিক সংখ্যা। এরকম আরো অনেক মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা মৌলিক সংখ্যা কিভাবে চিনতে পারবো? আমরা মৌলিক সংখ্যা চিনতে পারবো যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং সেই সংখ্যা, তাহলে আমরা সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা হিসাবে চিহ্নিত করতে পারবো। এখন এটাকে আরেকটু সহজ করার জন্য মানে এইভাবে বলা যায় যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা সরাসরি ভাঙা যায় ওই সকল সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। যেমন 20কে আমরা ভাঙতে পারি 2 দ্বারা, 10 × 20। 20কে আমরা ভাঙতে পারি 4 × 5 = 20। এটাকে সরাসরি নামতায় ফেলা যায়। 20কে সরাসরি নামতায় ফেলা যায় এবং পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে 20 বানানো যায়। কিন্তু মৌলিক সংখ্যা এমন একটি সংখ্যা যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে ওই মৌলিক সংখ্যা কখনোই বানানো যাবে না। যেমন যদি আমরা 11কে নিয়ে চিন্তা করি, 11কে শুধুমাত্র 1 ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে 11 বানানো যাবে না। যেমন যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে 5কে গুণ করলে 10 হয়, 2 দিয়ে 6কে গুণ করলে 12 হয়, এই 11 হয় না। তো সুতরাং এই 11 একটি মৌলিক সংখ্যা। অর্থাৎ পৃথিবীতে কোনো এক ব্যতীত কোনো দুটি পূর্ণ সংখ্যা নেই যে দুটি পূর্ণ সংখ্যা গুণ করলে 11 সমান হবে। তো তাহলে আমরা স্পষ্ট হইলাম আর একটা বিষয়, যে মৌলিক সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে প্রদত্ত মৌলিক সংখ্যার সমান বানানো যাবে না। অর্থাৎ যে সকল সংখ্যাকে ভাঙা যাবে, পূর্ণ সংখ্যা দ্বারা ভাঙা যাবে, ওগুলো মৌলিক সংখ্যা নয়। আর যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা, অর্থাৎ দুটো পূর্ণ সংখ্যা গুণ করে প্রদত্ত সংখ্যার সমান বানানো যাবে না, ওগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আসো আমরা শিখবো এক মৌলিক সংখ্যা নয় কেন। আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা থেকে জানি যে কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। এখন এখানে খেয়াল করে দেখো, 1 এর গুণনীয়ক একটি,
একের গুণনীয়ক একটি যাহা এক, একের গুণনীয়ক হচ্ছে একটি যাহা এক, অর্থাৎ একের দুইটি গুণনীয়ক নেই, সুতরাং এক মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হতে হলে অবশ্যই ওই সংখ্যার গুণনীয়ক সংখ্যার গুণনীয়ক হতে হবে কয়টি? দুইটি গুণনীয়ক হতে হবে। যেহেতু একের দুটি গুণনীয়ক নেই, একের গুণনীয়ক মাত্র একটি, সুতরাং এক মৌলিক সংখ্যা নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এক মৌলিক সংখ্যা নয় কেন। তাহলে এখন আসো আমরা শিখি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। এক যেহেতু মৌলিক সংখ্যা নয়, সবচেয়ে ছোট সংখ্যা ছিল এক। এক যেহেতু মৌলিক সংখ্যা নয়, তাহলে আসো আমরা শিখি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 2। 2 কে বলা হয় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এখন এখান থেকে আমরা একটা শর্ট কোশ্চেন শিখতে পারি যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। তারপরে আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকতে পারে যে জোড় মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা হচ্ছে একটি, সেটিও 2। জোড় মৌলিক সংখ্যা একটি। পৃথিবীতে অনেক মৌলিক সংখ্যা আছে, মানে তোমরা অনেক মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবা, অনেক মৌলিক সংখ্যা বের করতে পারবা, কিন্তু 2 ব্যতীত যে সকল মৌলিক সংখ্যা বের হবে সকল মৌলিক সংখ্যাই হবে বিজোড় সংখ্যা। কিন্তু একটি মাত্র মৌলিক সংখ্যা, সেটা হলো জোড়, ওটা 2। বুঝতে পেরেছো? তাহলে যদি প্রশ্ন থাকে সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে, বলো তো জোড় মৌলিক সংখ্যা কয়টি? উত্তর হবে কি জোড় মৌলিক সংখ্যা একটি। বলো তো জোড় মৌলিক সংখ্যা কি? জোড় মৌলিক সংখ্যা 2। 2 ব্যাস স্পষ্ট হইলাম আমরা যে এখান থেকে আমরা শিখলাম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি। উত্তর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। জোড় মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা হচ্ছে একটি। জোড় মৌলিক সংখ্যা কি? জোড় মৌলিক সংখ্যা 2। আর যত মৌলিক সংখ্যা আছে তুমি যত মৌলিক সংখ্যা নির্ণয় করবা 3, 5, 7, 11, 13, 17, 19, 23 ইত্যাদি 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 সকল সংখ্যাগুলোই বিজোড় সংখ্যা বের হবে। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, জোড় মৌলিক সংখ্যা একটি। আর যত মৌলিক সংখ্যা বের হবে সকল মৌলিক সংখ্যাই হবে বিজোড় সংখ্যা। এখন আমরা একটি সংখ্যাকে মৌলিক গুণনীয়কে প্রকাশ করব। যেমন 24 কে মৌলিক গুণনীয়কে প্রকাশ করব। আমি আরেকটি কথা বলে নিচ্ছি, গুণনীয়ক এবং উৎপাদক একই। মৌলিক অর্থাৎ মৌলিক গুণনীয়কতা, মৌলিক উৎপাদকতাই। গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়কের অপর নাম উৎপাদক অথবা উৎপাদকের অপর নাম গুণনীয়ক। গুণনীয়ক যাকে বলা হয়, উৎপাদকও তাকেই বলা হয়। তাহলে আমি এখানে লিখলাম কি 24 কে মৌলিক গুণনীয়কে প্রকাশ করো। 24 কে যদি আমরা মৌলিক গুণনীয়কে প্রকাশ করতে চাই, 24 কে ভেঙে ভেঙে সবগুলো মৌলিক সংখ্যা বের করতে হবে। সবগুলোই মৌলিক সংখ্যা বের হবে। যেহেতু ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, সুতরাং আমরা 2 দিয়ে শুরু করলাম। 2 গুণন 12, এই উপরের 2 নিচে লিখলাম, 12 কে আবার ভাঙবো, 6 দুগুণে 12, এই 2 লিখলাম, এই 2 লিখলাম, এই 6 কে আবার ভাঙলাম, 3 দুগুণে 6। এখন দেখো সবগুলোই মৌলিক সংখ্যা বের হয়ে গেছে। 2 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। তোমাদেরকে একটি কথা স্পষ্ট মনে রাখতে হবে, এই যে সকল মৌলিক সংখ্যা এখানে বের হবে সবগুলো মৌলিক সংখ্যার গুণফল এই প্রদত্ত সংখ্যার সমান হবে। এখানে যতগুলো মৌলিক সংখ্যা বের হবে আমাদের সবগুলো মৌলিক সংখ্যাকে যদি আমরা গুণ করি, তাহলে সেই মৌলিক সংখ্যাগুলোর গুণফল এই প্রদত্ত সংখ্যার সমান হবে। যদি প্রদত্ত সংখ্যার সমান না হয়, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে তোমার ওই সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে প্রকাশ করা সঠিক হয়নি। তাহলে আসো দেখি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, বাস মিলে গেছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের 24 কে মৌলিক উৎপাদকে প্রকাশ করা সঠিক হয়েছে। তো সুতরাং আমরা এখন লিখব 24 কে মৌলিক উৎপাদক বা গুণনীয়ক। এখানে যেহেতু গুণনীয়ক লিখছি, তো আমরা এখানেই লিখব, গুণনীয়ক লিখব। 24 কে মৌলিক গুণনীয়কে প্রকাশ করে পাই।
প্রকাশ করে পাই কি পাই 2 2 2 3 বাস হয়ে গেল। আমরা এভাবে যে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়কে প্রকাশ করতে পারি। এটাকে আমরা আরো ইজি ভাবে করতে পারতাম। এই যে 24 2 দিয়ে দিলাম 12 দুগুণে 24 আবার 2 দিয়ে দিলাম 6 দুগুণে 12 আবার 2 দিয়ে দিলাম 3 দুগুণে 6 বাস হয়ে গেল। একই রকম সংখ্যা হয়ে গেল 2 2 2 3 2 2 2 3 এভাবে আমরা মৌলিক উৎপাদককে প্রকাশ করতে পারি। এখন আসো আমরা আরেকটি সংখ্যাকে মৌলিক উৎপাদককে প্রকাশ করে দেখি। যেমন মনে করো 30 আছে, এখানে 30 বললো 30 কে মৌলিক গুণনীয়কে প্রকাশ করো। তো সুতরাং আমরা 30 কে মৌলিক গুণনীয়কে প্রকাশ করব। তো 30 সমান সমান সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 2 দিয়ে আমরা ওই সকল সংখ্যাকে দিব প্রথমে যে সকল সংখ্যা জোড় সংখ্যা। 30 একটি জোড় সংখ্যা, সুতরাং 2 দিয়ে দিতে পারি 15 দুগুণে 30 2 লিখলাম 3 5 15 বাস হয়ে গেল। 3 5 15 15 দুগুণে 30, সুতরাং 30 কে মৌলিক গুণনীয়কে প্রকাশ করে পাই 30 কে মৌলিক গুণনীয়কে প্রকাশ করে পাই কি পাই আমরা 2 3 5 বাস হয়ে গেল। এত সহজ, অর্থাৎ খুবই সহজ একটা সিস্টেম। তোমরা এই সিস্টেম অবলম্বন করে যে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়কে প্রকাশ করতে পারবে। এখন আসো এখন আমি যে কথাটি বলবো এটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, মনে রাখার মতো কথা। যদি বলা হয় 24 কে মৌলিক গুণনীয়কে প্রকাশ 30 কে মৌলিক গুণনীয়কে প্রকাশ করো, তাহলে আমরা এই সিস্টেম অবলম্বন করব। কিন্তু যদি বলে 30 এর মৌলিক গুণনীয়কগুলো লিখো, 30 এর মৌলিক গুণনীয়কগুলো লিখো, তো সেটা কিন্তু আবার অন্যরকম হবে। মৌলিক গুণনীয়ক গুলো লিখো, তাহলে সেই ক্ষেত্রে কি করব আমরা? কোন সংখ্যাকে মৌলিক গুণনীয়কে প্রকাশ করা আর ওই সংখ্যার মৌলিক গুণনীয়ক নির্ণয় করা কিন্তু একরকম না, এটা একটু ভিন্ন আছে। ভালো করে খেয়াল করো। 30 কে মৌলিক 30 এর মৌলিক গুণনীয়ক গুলো লিখো যদি থাকে, তাহলে আমরা 30 এর গুণনীয়ক বের করব। প্রথমে আমাদের কাজ 30 এর সকল গুণনীয়ক বের করে ফেলব। তো দেখো 30 এর সকল গুণনীয়ক যদি বের করতে যাই 1 গুণন 30 2 গুণন 15 3 10 কে 30 আর 5 6 30 বেশ আর যাবে না। 30 1 গুণন 30 15 দুগুণে 30 3 10 কে 30 5 6 30 বেশ। তো এখন আমরা দেখব এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা মৌলিক সংখ্যা। 1 2 3 5 6 10 15 30 এই সবগুলো সংখ্যা 30 এর গুণনীয়ক। এখন এই গুণনীয়কগুলোর মধ্যে মৌলিক গুণনীয়ক আছে 2 3 আর 5। 2 3 5 এই তিনটি মৌলিক গুণনীয়ক। এক মৌলিক সংখ্যা নয়, 6 মৌলিক সংখ্যা নয়, 10 মৌলিক সংখ্যা নয়, 15 মৌলিক সংখ্যা নয়, 30 মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হচ্ছে কোনটা কোনটা? 2 3 5 এই তিনটা হচ্ছে 30 এর মৌলিক সংখ্যা। সুতরাং 30 এর মৌলিক গুণনীয়ক হবে 2 3 5। আমরা লিখে দিব যে সুতরাং 30 এর মৌলিক গুণনীয়ক 2 3 5। ব্যাস, আমি মনে করি যে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। অর্থাৎ কোন সংখ্যাকে মৌলিক গুণনীয়কে প্রকাশ করা আর ওই সংখ্যার মৌলিক গুণনীয়ক নির্ণয় করা এক না, একটু ভিন্ন। যদি মৌলিক গুণনীয়ক নির্ণয় করতে বলে তাহলে আমরা সবগুলো গুণনীয়ক নির্ণয় করব, অর্থাৎ ওই সংখ্যাটির সকল গুণনীয়ক নির্ণয় করব। সকল গুণনীয়ক নির্ণয় করার পর দেখব যে ওই সংখ্যার মধ্যে কি কি মৌলিক সংখ্যা আছে। ওই মৌলিক সংখ্যা হবে প্রদত্ত সংখ্যার মৌলিক গুণনীয়ক। আমরা মৌলিক গুণনীয়ক আরেকটা নিয়মেও বের করতে পারবো, কিন্তু ওই নিয়মের চেয়ে এই নিয়মটা ইজি, এই জন্য আমি এই নিয়মই মানে তোমাদের শিক্ষা দিলাম। এখন আজকের আলোচনা থেকে আমরা যে সকল জিনিস বুঝতে পেরেছি সেটি হলো মৌলিক সংখ্যা কাকে বলে, তারপরে আমরা শিখতে পেরেছি সবচেয়ে ছোট মৌলিক গুণনীয়ক কি, জোড় মৌলিক গুণনীয়ক কয়টি, তারপরে আমরা শিখতে পেরেছি এক মৌলিক সংখ্যা নয় কেন, তারপর আমরা শিখতে পেরেছি কোনো সংখ্যাকে কিভাবে মৌলিক গুণনীয়কে প্রকাশ করতে পারি, তারপর আমরা শিখলাম যে কোনো সংখ্যার মৌলিক গুণনীয়ক আমরা কিভাবে নির্ণয় করব। আমি আশা করি তোমরা খুব সহজেই আমার এই
বোঝানোটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। এবং আমি মনে করি তোমরা যদি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং অনুধাবন করার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হবে। এবং এই অধ্যায়ে তোমাদের যে সকল জটিলতার সম্মুখীন হও সেগুলো তোমরা তোমরা ওভারকাম করতে পারবে, এই আশা ব্যক্ত করে আমি আজকের লেকচার শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুই এনে এসে এরকম দাবি করতেছিস।